আসসালামু আলাইকুম। ইউনিক ইংলিশ একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, ডুয়েট ভর্তি পরীক্ষা সহ যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। প্রতি বছরই এই টপিক থেকে কোশ্চেন এসে থাকে। তাই আপনারা সকলেই গুরুত্ব সহকারে এই ভিডিও ক্লাসগুলো করবেন। প্রিপোজিশনের পূর্বের ভিডিওতে আমরা শুধুমাত্র বিসিএস পরীক্ষায় আসা প্রিপোজিশন সমূহ সলভ করার চেষ্টা করেছি এবং আজকের এই ভিডিও ক্লাসে আমরা আপনাদেরকে দেখাবো ডুয়েট সহ অন্যান্য ভার্সিটি ভর্তি পরীক্ষা এবং চাকরি পরীক্ষায় আসা কোশ্চেন সমূহ। আমরা এখানে বেশ কিছু এমসিকিউ সংযুক্ত করেছি এবং প্রতিটা এমসিকিউ এর সাথে আমরা পর্যাপ্ত হিন্টস দিয়েছি খুবই সহজ ভাষায়, যাতে করে আপনারা বাসায় বসে থেকে বইটি পাশে রেখে এগুলো প্র্যাকটিস করতে পারেন। সেই সাথে আমরা সংযুক্ত করেছি আমাদের বিগত বছরগুলোতে বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা কোশ্চেন সমূহ। এখানে আমরা বেশ কিছু কোশ্চেন সংযুক্ত করেছি। প্রতিটি কোশ্চেনে আমরা চেষ্টা করেছি পর্যাপ্ত হিন্টস দেয়ার। এতে করে আপনার একটি এমসিকিউ সলভ করার পাশাপাশি আরো অনেক তথ্য অর্থাৎ ইনফরমেশন গ্যাদার করতে পারবেন, যেগুলো আপনাকে যেকোনো প্রতিযোগিতামূলক চাকরির জন্য, পরীক্ষার জন্য আপনাদেরকে কয়েক ধাপ এগিয়ে রাখবে। আপনাদেরকে জানিয়ে রাখি, আমাদের সবগুলো কোশ্চেন সংগ্রহ করা হয়েছে ডুয়েট এডমিশন অ্যান্ড জব প্রিপারেশনের জন্য ইংরেজি বই ইউনিক ইংলিশ ফর ডুয়েট এডমিশন অ্যান্ড জবস বই থেকে। আপনারা চাইলে বইটি সংগ্রহ করতে পারেন এবং বাসায় থেকে ভিডিও ক্লাসগুলো করার পাশাপাশি বইটিও রিভিশন করতে পারেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করছি। আমরা এখন দেখব আমাদের ডুয়েট ভর্তি পরীক্ষা এবং অন্যান্য ভার্সিটি ভর্তি পরীক্ষায় এই প্রিপোজিশন থেকে যে কোশ্চেনগুলো এসেছিল সেগুলো আমরা সলভ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা খুবই মনোযোগ সহকারে ভিডিও ক্লাসগুলো করবেন। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখতে চাই, ডুয়েট ভর্তি পরীক্ষার যে কোশ্চেনগুলো এখানে আমরা সংযুক্ত করেছি তার কিছু কিছু কোশ্চেন পরীক্ষায় এসেছিল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আকারে, অর্থাৎ এমসিকিউ আকারে আসেনি। আমরা সেগুলোকে এমসিকিউ আকারে কনভার্ট করেছি এবং সেই সাথে পর্যাপ্ত হিন্টস দিয়েছি। এতে করে আপনারা অনেকগুলো ইনফরমেশন একসঙ্গে পেয়ে যাচ্ছেন। আশা করি বুঝতে পেরেছেন। আমরা ডুয়েট এডমিশনের প্রথম কোশ্চেনটি দেখতে পাচ্ছি, fill in the blank with appropriate preposition. Robin is senior dash সাকিব। কিছু কিছু ওয়ার্ড আছে যাদের পর সবসময় টু প্রিপোজিশন বসে। সেই শব্দগুলোকে আমরা এখানে সংযুক্ত করেছি হিন্টস আকারে। আমরা বলেছি নোট আকারে নিম্নোক্ত শব্দগুলোর সাথে সর্বদাই টু প্রিপোজিশন বসে। সেগুলো কি? সিনিয়র, জুনিয়র, ইনফেরিয়র, সুপারিয়র, অল্টারনেটিভ, প্রিফার, প্রিফারেবল। এই শব্দগুলো খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য এবং এগুলো প্রায় এসে থাকে। আমরা প্রতিটি এক্সাম্পল দেওয়ার চেষ্টা করেছি এবং এক্সাম্পলগুলো প্রতিটি কোনো না কোনো পরীক্ষায় এসেছিল। আমরা সেভাবেই সাজানোর চেষ্টা করেছি। দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু ট্রেনিং, অর্থাৎ ট্রেনিং এর প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। অল্টারনেটিভের পর সবসময় টু প্রিপোজিশন বসে। একইভাবে প্রিফার শব্দটির পরেও প্রিপোজিশন বসে। হি প্রিফার্স রিডিং, সে বই পড়াকে অধিকতর পছন্দ করে টু রাইটিং, লেখার চেয়ে। হি ইজ জুনিয়র টু মি বাই 5 ইয়ার্স, সে আমার থেকে জুনিয়র 5 বছর। আব্দুল ইজ ইনফেরিয়র টু রহিম ইন ইন্টেলিজেন্স, মিল্ক ইজ প্রিফারেবল টু টি। এগুলো প্রতিটি পরীক্ষায় এসেছিল এবং আমরা সে কথাই বলেছি এই শব্দগুলোর পরে সবসময় টু প্রিপোজিশন বসে। আশা করি বুঝতে পেরেছেন। কোশ্চেন নাম্বার 2, প্লাস্টিক ইজ মেড ড্যাশ অয়েল। আমরা জানি মেড হচ্ছে মেক এর পাস্ট ফর্ম। মেক শব্দটার সাথে দুইটা প্রিপোজিশন বসে, একটা হচ্ছে অফ, একটা হচ্ছে ফ্রম। আমরা কখন কোনটা ইউজ করব? এখানে আমরা সুন্দর করে হিন্টস আকারে বলে দিয়েছি। উপাদানটা যদি দেখা যায় সেক্ষেত্রে আমরা ব্যবহার করব মেক অফ। যেমন দি বিল্ডিং ইজ মেড অফ ব্রিক্স। আমরা যদি কোনো বিল্ডিংকে দেখি তাহলে আমরা তার উপাদান ইটকে দেখতে পাই, অর্থাৎ এখানে উপাদান দেখা যায়, এজন্য মেক অফ। যদি উপাদান দেখা না যায় সেক্ষেত্রে হবে মেক ফ্রম। যেমন পেপার ইজ মেড ফ্রম উড। আমরা জানি কাঠ থেকে কাগজ তৈরি হয়, কিন্তু আমরা কাগজকে দেখলে এর উপাদান কাঠকে দেখতে পাই না, অর্থাৎ এখানে উপাদান দেখা যায় না। উপাদান দেখা না গেলে হবে মেক ফ্রম। তাহলে এই কোশ্চেনে লক্ষ্য করুন, প্লাস্টিক ইজ মেড ড্যাশ অয়েল। আমরা যদি প্লাস্টিককে দেখি কখনো আমরা অয়েলকে দেখতে পাই না, যেহেতু এখানে উপাদান দেখা যায় না তাহলে এখানে বসবে মেক ফ্রম। সঠিক অপশন সি। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমাদের সঠিক অপশন হচ্ছে সি।
প্লাস্টিক ইজ মেড ফ্রম অয়েল। আপনি এগুলো হিন্টস গুলো পড়লেই সহজেই বুঝতে পারবেন আশা করি। কোশ্চেন নাম্বার 3, আই হ্যাভ নো এপ্টিটিউড ড্যাশ মিউজিক। এপ্টিটিউড ফর সামথিং, এটার অর্থ হচ্ছে কোনো কিছুর প্রতি ঝোঁক বা প্রবণতা। এপ্টিটিউডের পর সবসময় ফর প্রিপোজিশন বসে। সঠিক অপশন বি, আই হ্যাভ নো এপ্টিটিউড ফর মিউজিক। আমার গানের প্রতি কোনো ঝোঁক নেই বা প্রবণতা নেই। কোশ্চেন নাম্বার 4, আই প্রিফার মিল্ক ড্যাশ হরলিক্স। আমরা একটু আগে দেখেছি কিছু কিছু শব্দ আছে যাদের পর সবসময় টু প্রিপোজিশন বসে, তার মধ্যে প্রিফার একটা। এখানে বসবে টু। সঠিক অপশন ডি, আই প্রিফার মিল্ক। আমি দুধকে অধিকতর পছন্দ করি টু হরলিক্স, হরলিক্সের থেকে। কোশ্চেন নাম্বার 5, হি ডাইড ড্যাশ নিউমোনিয়া। ডাই অর্থ মারা যাওয়া। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা মনে রাখবেন, ডাই শব্দটার সাথে মোটামুটি কয়েকটি প্রিপোজিশন আমরা ইউজ করতে পারি। আমরা সেখানে দিয়েছি সুন্দরভাবে হিন্স আকারে। কেউ যদি রোগে মারা যায় সেক্ষেত্রে হবে ডাই অফ। কেউ যদি আত্মত্যাগ করে বা দেশের জন্য মারা যায় সেক্ষেত্রে হবে ডাই ফর। অতিরিক্ত খাওয়া, অতিরিক্ত কাজ অথবা অতিরিক্ত টেনশন অথবা মহামারীতে মারা গেলে হবে ডাই ফ্রম। দুর্ঘটনা বা আত্মহত্যায় মারা গেলে হবে ডাই বাই। আর যেহেতু দেখতে পাচ্ছি এখানে আমাদের কোশ্চেনে একটা রোগের নাম দেওয়া আছে নিউমোনিয়া, আমরা বলতে পারি এখানে সঠিক অপশন হবে অপশন বি, হি ডাইড অফ নিউমোনিয়া। অর্থাৎ রোগে মারা গেলে হবে ডাই অফ। আশা করি বুঝতে পেরেছেন। কোশ্চেন নাম্বার 6, ডোন্ট পুট ড্যাশ টিল টুমোরো হোয়াট ইউ ক্যান ডু টুডে। আমরা যদি সেন্টেন্সটির দিকে তাকাই, আমরা এর অর্থপূর্ণ বাক্য গঠন করতে এখানে আমরা অবশ্যই অফ ইউজ করতে হবে আমাদেরকে। কারণ পুট অফ মানে হচ্ছে ফেলে রাখা, কোনো কিছু ফেলে রাখা। বাক্যের অর্থ দাঁড়ায় ডোন্ট পুট অফ টিল টুমোরো। আগামীকালকের জন্য ফেলে রেখো না হোয়াট ইউ ক্যান ডু টুডে, যেটা তুমি আজকে করতে পারো। পুট অফ মানে হচ্ছে ফেলে রাখা। সঠিক অপশন এ। পুট ডাউন মানে হচ্ছে লিখে ফেলা। এই সেন্টেন্সে এটা অ্যাপ্রোপ্রিয়েট নয়। পুট অন মানে হচ্ছে পরিধান করা বা জ্বালানো, এখানে দেয়া আছে হিন্স আকারে। এবং পুট আপ মানে স্থাপন করা। অর্থাৎ এখানে সঠিক অপশন হচ্ছে অফ, পুট অফ। আশা করি বুঝতে পেরেছেন। কোশ্চেন নাম্বার 7, হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ। কোনো কিছু অনুসারে বা অনুযায়ী আমরা বাই প্রিপোজিশন ব্যবহার করি, অথবা বলতে পারি কাউকে, আমরা যখন কাউকে সময় জিজ্ঞেস করি তখন আমরা ব্যবহার করি হোয়াট টাইম ইজ ইট নাও বাই ইউর ওয়াচ। সঠিক অপশন ডি। এখানে হিন্টস দেয়া আছে এবং বলা আছে কাউকে সময় জিজ্ঞেস করতে বা দৈর্ঘ্য প্রস্থের মাঝে গুণ বোঝাতে বাই ব্যবহার করা হয়। যেমন দি ক্লাসরুম ইজ 30 ফিট বাই 40 ফিট। এটা আসলে 2021-22 সালে। আশা করি বুঝতে পেরেছেন। কোশ্চেন নাম্বার 8, আই হ্যাভ রিটেন ড্যাশ পেন্সিল। প্রিয় শিক্ষার্থী বন্ধু মনে রাখবেন, যখন পেন্সিল অথবা পেন দিয়ে লেখার প্রসঙ্গ আসবে তখন রাইট শব্দটার পরে বসবে উইথ প্রিপোজিশন। তখন সেন্টেন্সটি হবে আই হ্যাভ রিটেন উইথ পেন্সিল। অর্থাৎ পেন অথবা পেন্সিল দিয়ে যখন লেখা করব তখন রাইটের পরে উইথ। এখানে হিন্স দেয়া আছে, তবে চক এবং ইঙ্ক অর্থাৎ কালি, চক অথবা ইঙ্ক দিয়ে যখন আমরা লেখার প্রসঙ্গ বোঝাবো তখন এগুলোর তখন রাইটের পরে বসবে ইন প্রিপোজিশন। যেমন আই রিড ইন চক অর ইঙ্ক। আশা করি বুঝতে পেরেছেন। কলম, পেন অথবা পেন্সিলে লেখা বোঝাতে রিটের পরে উইথ, চক অথবা ইঙ্ক দিয়ে লেখা বোঝাতে রিটের পরে ইন প্রিপোজিশন। আশা করি বুঝতে পেরেছেন। কোশ্চেন নাম্বার 9, হি রান ড্যাশ দি রোড। এখানে সঠিক অপশন হচ্ছে সি, অ্যাক্রস। অর্থাৎ কোনো কিছুর মাঝ দিয়ে দৌড়ানো বোঝাতে ব্যবহার করা হয় রান অ্যাক্রস। রান আফটার এর অর্থ হচ্ছে কোনো কিছুর পেছনে ছোটা। যেমন ডোন্ট রান আফটার মানি, টাকার পিছনে ছুটিও না। রান ওভার মানে চাপা পড়া। দি বয় রান ওভার দি কার, বালকটি গাড়ির নিচে চাপা পড়লো। রান ইনটু, ঋণে ঋণে জড়ানো। ডোন্ট রান ইনটু ডেট, ঋণে জড়িও না। তো এখানে সঠিক অপশন হচ্ছে আমাদের সি, হি রান অ্যাক্রস দি রোড। সে রাস্তার মাঝ দিয়ে দৌড়ালো। আশা করি বুঝতে পেরেছেন। কোশ্চেন নাম্বার 10, দি ট্রেন ইজ ড্যাশ স্টেশন। আমরা জানি তুলনামূলক ছোট স্থান ও নির্দিষ্ট স্থির বিন্দুর ক্ষেত্রে আমরা ব্যবহার করি অ্যাট, এজন্য হবে দি ট্রেন ইজ অ্যাট স্টেশন। আমরা এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এই বইয়ের প্রিপোজিশন টপিকের শুরুর দিকে। আমরা যদি একটু দেখে আসতে চাই, আমরা এই বইয়ের প্রিপোজিশন টপিকের শুরুর দিকে একটা ফিগারের মাধ্যমে প্রিপোজিশনের ব্যাখ্যা করার চেষ্টা করেছি। দেখতে পাচ্ছি এখানে প্রিপোজিশনের একটা আমরা ইনভার্স পিরামিড বা ত্রিভুজ দেখতে পাচ্ছি। বড় অংশে আছে ইন, ছোট অংশে আছে অন এবং তার থেকে ছোট অংশে আছে অ্যাট। এবং আমরা এখানে ব্যাখ্যা করেছি সুন্দরভাবে। এখানে বলা আছে
তিন ভাগে বিভক্ত ইনভার্স পিরামিডের বড় অংশে আছে ইন, তার চেয়ে ছোট অংশে আছে অন এবং তার থেকে ছোট অংশে আছে অ্যাট। এটার মানে কি? এখানে আমরা সুন্দরভাবে ব্যাখ্যা করেছি। এর মানে হচ্ছে বড়, বড় স্থান, বড়, বড় সময়ের পূর্বে ইন প্রিপোজিশন বসে এবং এখানে আমরা সুন্দর করে নোট করে দিয়েছি কোন সকল জায়গার পূর্বে ইন বসবে, কোন সকল সময়ের পূর্বে ইন বসবে। একইভাবে অন এর সাথে কোন, কোন সময়ের পূর্বে অন বসবে, কোন, কোন স্থানের পূর্বে অন বসবে দেখিয়ে দিয়েছি। অ্যাট ব্যবহার করা হয় স্মলেস্ট অর্থাৎ মোস্ট স্পেসিফিক জায়গা বোঝাতে আমরা অ্যাট ব্যবহার করি। এখানে আমরা সুন্দরভাবে এক্সাম্পল দিয়ে চেষ্টা করেছি। সেগুলো আপনারা দেখে নেবেন। আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আমরা কোথায় ছিলাম? এখানে ছিলাম। তো ছোট স্থানের পূর্বে ব্যবহার করা হয় অ্যাট প্রিপোজিশন। সঠিক অপশন হচ্ছে বি। আপনারা এই সম্পর্কে আমাদের আরো বিভিন্ন ভিডিও ক্লাস পাবেন প্রিপোজিশনের উপর, সেগুলো আপনারা দেখে আসবেন। কোশ্চেন নাম্বার 11, দি কাউ লিভস ড্যাশ দি গ্রাস। মনে রাখবেন লিভ অন মানে বেঁচে থাকা, তাহলে সঠিক অপশন হবে সি, দি কাউ লিভস অন গ্রাস, অর্থাৎ গরু ঘাস খেয়ে বেঁচে থাকে। কোশ্চেন নাম্বার 12, ইওর আইডিয়া ইজ আইডেন্টিক্যাল ড্যাশ মাইন। আইডেন্টিক্যাল শব্দের অর্থ হচ্ছে একই বা অনুরূপ। ইওর আইডিয়া তোমার ধারণা, ইজ আইডেন্টিক্যাল তোমার ধারণা হয় অনুরূপ, টু মাইন অর্থাৎ তোমার আইডিয়া বা তোমার ধারণা আমার অনুরূপ। মনে রাখবেন আইডেন্টিক্যালের পর ব্যবহার করা হয় টু প্রিপোজিশন। সঠিক অপশন এ। কোশ্চেন নাম্বার 13, দি থিফ ওয়াজ শেকিং ড্যাশ ফিয়ার। শেক অর্থ হলো কাঁপা আর শেক উইথ ফিয়ার মানে হচ্ছে ভয়ে কাঁপা। তো এখানকার সঠিক অপশন হচ্ছে বি, দি থিফ ওয়াজ শেকিং উইথ ফিয়ার, চোরটি ভয়ে কাঁপতেছিল। কোশ্চেন নাম্বার 14, হি হ্যাজ এ জিল ড্যাশ সোশ্যাল ওয়ার্ক। জিল শব্দের অর্থ হচ্ছে আগ্রহ, আর কোনো কিছুর জন্য আগ্রহ হচ্ছে জিল ফর সামথিং। তাহলে সঠিক অপশন হচ্ছে সি, হি হ্যাজ এ জিল তার আগ্রহ আছে ফর সোশ্যাল ওয়ার্ক সামাজিক কাজের জন্য। আশা করি বুঝতে পেরেছেন। আপনারা চেষ্টা করবেন মিনিং গুলো বুঝে বুঝে করার, মুখস্থ না করে মিনিং গুলো বুঝে বুঝে প্র্যাকটিস করবেন, তাহলে সহজেই এগুলো আপনারা দীর্ঘদিন মনে রাখতে পারবেন। উই টুক হিম ড্যাশ এ গুড ম্যান। মনে রাখবেন টেক সামওয়ান ফর এর অর্থ হচ্ছে কাউকে কোনো কিছুর জন্য নেয়া। টেক সামওয়ান ফর। তো এই বাক্যটিতে আমরা এই শূন্যস্থান যদি আমরা ফর ইউজ করি তখন বাক্যটি হবে উই টুক হিম তাকে নিয়েছিলাম আমরা ফর এ গুড ম্যান ভালো মানুষ হিসেবে বা ভালো মানুষের জন্য নিয়েছিলাম। সঠিক অপশন বি। কোশ্চেন নাম্বার 16, আই এম ফ্যামিলিয়ার ড্যাশ হিম। ফ্যামিলিয়ার শব্দের অর্থ পরিচিত। কোনো ব্যক্তির সাথে পরিচিত বোঝাতে ফ্যামিলিয়ার পরে ব্যবহার করা হয় উইথ। আই এম ফ্যামিলিয়ার উইথ হিম আমি তার সাথে পরিচিত। এখানে হিন্টস দেয়া আছে নোন অর্থও পরিচিত। নোন এর পরে সর্বদা টু প্রিপোজিশন বসে, যেমন আই এম নোন টু হিম। আশা করি বুঝতে পেরেছেন। কোশ্চেন নাম্বার 17, উই ডিসেন্ড ড্যাশ ইউর আইডিয়া। ডিসেন্ড অর্থ ভিন্নমত পোষণ করা। বাক্যের অর্থ দাঁড়াচ্ছে উই ডিসেন্ড আমরা ভিন্নমত পোষণ করি ফ্রম ইউর আইডিয়া তোমার ধারণা থেকে। এখানে সঠিক অপশন হচ্ছে ফ্রম। কোশ্চেন নাম্বার 18, শি উইল ডিসকাস দি ইস্যু উইথ হিম ড্যাশ দি ফোন। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, ফোন বা মোবাইল ফোন বা টেলিফোন শব্দটির পূর্বে তিন রকমের প্রিপোজিশন বসে। এটা আমরা বিসিএস পার্ট আলোচনা করার সময় আপনাদেরকে বলেছি। সেগুলো হচ্ছে অন, বাই এবং ওভার। ফোন যুক্ত অংশ দিয়ে যদি সময় কাটানো বা সময় অতিবাহিত করা বোঝায় সেক্ষেত্রে হবে অন প্রিপোজিশন। আর যদি সময় অতিবাহিত করা না বোঝায় সেক্ষেত্রে বসবে বাই অথবা ওভার। বাই বসবে কখন? ফোনের পূর্বে যদি দি না থাকে, আর্টিকেল দি যদি না থাকে ফোনের পূর্বে সেক্ষেত্রে বসবে বাই, আর যদি দি থাকে সেক্ষেত্রে বসবে ওভার। যেহেতু এই সেন্টেন্সটিতে ফোনের পূর্বে দি আছে এজন্য বসবে ওভার। সঠিক অপশন সি। আপনি এগুলো হিন্টস গুলো সুন্দর করে পড়ে নেবেন। এখানে বলা আছে বাক্যে ফোন শব্দটির পূর্বে দি থাকলে ওভার বসবে, যেমন শি উইল ডিসকাস দি ইস্যু উইথ হিম ওভার দি ফোন। আশা করি বুঝতে পেরেছেন। কোশ্চেন নাম্বার 19, ক্রেডিট টাকা 500 ড্যাশ মাই অ্যাকাউন্ট। কারো ব্যাংকে টাকা রাখা বা টাকা জমা করা অর্থে ক্রেডিট এর পরে সবসময় টু প্রিপোজিশন বসে। তাহলে বাক্যটি হবে ক্রেডিট টাকা 500 টু মাই অ্যাকাউন্ট। আমার অ্যাকাউন্টে 500 টাকা ক্রেডিট করো, জমা করো। কিন্তু বাক্যের শেষে যদি টাকার উল্লেখটা থাকে, অর্থাৎ টাকার পরিমাণ যদি বাক্যের শেষে উল্লেখ থাকে সেক্ষেত্রে ক্রেডিটের পরে হবে উইথ প্রিপোজিশন। এখানে বলা আছে সেই কথাই, টাকার পরিমাণ যদি বাক্যের শেষে উল্লেখিত হয় তাহলে প্রিপোজিশন উইথ ব্যবহৃত হয়, যেমন হুমায়রাস অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রেডিটেড উইথ
টাকা। আমরা সেম কোশ্চেনটা বিসিএস কোশ্চেন পার্টে আলোচনা করেছি। কোশ্চেন নাম্বার 20, দেয়ার ইজ নো অল্টারনেটিভ ড্যাশ ট্রেনিং। আমরা এটা আগে আলোচনা করেছি। কিছু কিছু শব্দ আছে যাদের পর সবসময় টু প্রিপোজিশন বসে, তার মধ্যে অল্টারনেটিভ একটা। আপনি হিন্টস গুলো পরে নিবেন। আশা করি বুঝতে পেরেছেন। কোশ্চেন নাম্বার সঠিক অপশন হচ্ছে আমাদের অপশন এ, টু। দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু ট্রেনিং। প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। কোশ্চেন নাম্বার 21, এ মোডেস্ট ম্যান ডাজ নট বোস্ট ড্যাশ ইজ ম্যারিড। অর্থাৎ একজন বিনয়ী মানুষ কখনো বোস্ট করে না, অর্থাৎ বড়াই করে না অফ হিজ ম্যারিড। কোনো কিছু নিয়ে গর্ব করা, অহংকার করা ব্যবহার করা হয় বোস্ট অফ প্রিপোজিশন। সঠিক অপশন সি। এখানে হিন্স আরো সুন্দর করে বলা আছে এবং আরো এক্সাম্পল দেওয়া আছে হিন্সে। ডোন্ট বোস্ট অফ ইউর হেলথ, তোমার স্বাস্থ্যের বড়াই করো না। বোস্ট এর পরে বসে অফ প্রিপোজিশন। কোশ্চেন নাম্বার 22, ইউজিং ইউর সেলফোন হোয়াইল ড্রাইভিং ইজ ড্যাশ দি ল। বাক্যের অর্থ দাঁড়াচ্ছে ইউজিং ইউর সেলফোন, সেলফোন ব্যবহার করা, হোয়াইল ড্রাইভিং গাড়ি চালানোর সময়, ড্যাশ দি ল। অর্থাৎ আহ, গাড়ি চালানোর সময় সেলফোন ব্যবহার করা এটা নিশ্চয়ই আইন বিরোধী। অর্থাৎ কোনো কিছুর বিরুদ্ধে বোঝাতে আমরা ব্যবহার করি এগেইনস্ট প্রিপোজিশন। এজন্য আমাদেরকে সেন্টেন্স গুলোর অর্থ জানাটা খুবই ইম্পর্টেন্ট। আমাদেরকে অবশ্যই অর্থটা একটু বুঝতে হবে যাতে করে আমরা সহজেই প্রিপোজিশনটা বসাতে পারি। আহ, এখানে সিমিলারলি দেওয়া আছে দি ল্যাডার মানে হচ্ছে মই, দি ল্যাডার ইজ এগেইনস্ট দি ওয়াল। আমরা নর্মালি কোনো একটা মইকে দেওয়ালের বিপরীতে রেখেই আহ, আহ, সেটাকে ইউজ করি। এজন্য এখানে আহ, সঠিক অপশন হচ্ছে আমাদের এগেইনস্ট প্রিপোজিশন। সেম ভাবে আশা করি বুঝতে পেরেছেন। দি ল্যাডার ইজ এগেইনস্ট দি ওয়াল, এটা বিসিএস পরীক্ষায় এসেছিল এই কোশ্চেনটা। কোশ্চেন নাম্বার 23, এ নিউ ট্যাক্স ওয়াজ ইম্পোজড ড্যাশ সিগারেট। ইম্পোজ মানে হচ্ছে আরোপ করা, কোনো কিছুর উপর আরোপ করা হচ্ছে ইম্পোজড অন সামথিং। অর্থাৎ বাক্যের অর্থ দাঁড়াচ্ছে ইউ নিউ ট্যাক্স ওয়াজ ইম্পোজড অন সিগারেট, নতুন কর আরোপিত হয়েছিল অন সিগারেট। সঠিক অপশন হচ্ছে বি। আশা করি বুঝতে পেরেছেন। কোশ্চেন নাম্বার 24, অ্যান ওল্ড ম্যান ওয়াজ রান ড্যাশ বাই কার। রান ওভার হচ্ছে কোনো কিছু নিয়ে চাপা পড়া। সঠিক অপশন হচ্ছে এ, রান ওভার কোনো কিছু নিয়ে চাপা পড়া। রান ইনটু হচ্ছে কোনো কিছুতে জড়ানো। রান আফটার হচ্ছে কোনো কিছু পিছনে দৌড়ানো বা ছোটা। রান অ্যাওয়ে পলায়ন করে। এখানে হিন্স দেওয়া আছে, আপনারা পড়ে নেবেন। কোশ্চেন নাম্বার 25, ডু অ্যাডহেয়ার। অ্যাডহেয়ার এর পরে সবসময় টু প্রিপোজিশন বসে, এটা মনে রাখবেন। অ্যাডহেয়ার টু সামথিং কোনো কিছুর সাথে লেগে থাকা। সঠিক অপশন সি। কোশ্চেন নাম্বার 26, হিজ কন্ডাক্ট ডাজ নট পারমিট। পারমিট এর পর সবসময় অফ প্রিপোজিশন বসে। পারমিট অফ মানে হচ্ছে অনুমতি দেয়া, পারমিট অফ। সঠিক অপশন হচ্ছে আমাদের বি। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এরকম ইম্পর্টেন্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলোকে আমরা এই বইয়ের প্রিপোজিশন টপিকে সংযুক্ত করার চেষ্টা করেছি। আপনারা যদি প্রিপোজিশন টপিকের শুরুর দিকে যান, একটু আপনাদেরকে দেখিয়ে আসি। এখানে আমরা বেশ কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ইম্পর্টেন্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বেসড অন প্রিভিয়াস কোশ্চেন্স, প্রিভিয়াস কম্পিটিটিভ এক্সামস আমরা সংযুক্ত করেছি। এগুলো যদি আপনারা সব প্র্যাকটিস করতে পারেন, আশা করা যায় যে কোনো এমসিকিউ আপনারা সলভ করতে পারবেন ইনশাআল্লাহ। আমরা আমাদের আলোচনায় চলে যাচ্ছি। সরি, আমরা কোথায় ছিলাম? ওকে। কোশ্চেন 27, দি ডিপার্টমেন্টাল স্টোর উইল বি ক্লোজ দেন ড্যাশ পহেলা বৈশাখ। আমরা আহ, যে ইনভার্স পিরামিড দেখে এসেছি সেখানে আমরা আপনাদেরকে নোট করে দিয়েছি যে কোন কোন ওয়ার্ডের পূর্বে অন প্রিপোজিশন বসে। মূলত একদিন, ছোট্ট সময়, একদিন এর পূর্বে অন প্রিপোজিশন বসে। যেহেতু পয়লা বৈশাখ বলতে আমরা একদিনকেই বুঝে থাকি। একইভাবে 7টা দিনের নাম স্যাটারডে, সানডে, মানডে, বার্থডে, ক্রিসমাস ডে, ঈদ ডে, একদিন বোঝালে তাদের পূর্বে অন প্রিপোজিশন বসে। সঠিক অপশন আছে সি। কোশ্চেন নাম্বার 28, দি মিনিস্টার্স অ্যারাইভড ড্যাশ এ ডিসিশন লাস্ট নাইট। এটা আসছিল 2019-20 সালে। কোনো কিছুতে পৌঁছানো, কোনো সিদ্ধান্তে পৌঁছানো অর্থ ব্যবহার করা হয় অ্যারাইভড অ্যাট। বাক্যের অর্থ দাঁড়াবে দি মিনিস্টার্স অ্যারাইভড এট এ ডিসিশন লাস্ট নাইট। গত রাতে মন্ত্রীগণ একটা সিদ্ধান্তে পৌঁছিয়েছিল। সঠিক অপশন হচ্ছে এ। কোশ্চেন নাম্বার 29, কাম টু দি ভেন্যু ড্যাশ 7 PM। স্পেসিফিক ভাবে নির্দিষ্ট সময়ের পূর্বে অ্যাট প্রিপোজিশন বসে। সঠিক অপশন হচ্ছে আমাদের সি।
কোশ্চেন নাম্বার 30, হি কনসেন্টেড ড্যাশ মাই প্রপোজাল। কনসেন্ট টু সামথিং মানে হচ্ছে কোনো কিছুতে সম্মত হওয়া। হি কনসেন্টেড সে সম্মত হয়েছিল টু মাই প্রপোজাল আমার প্রস্তাবে। সঠিক অপশন হচ্ছে টু, কনসেন্টেড টু। কোশ্চেন নাম্বার 31, কিপ ইউর মোবাইল ড্যাশ দি সেলফ অন দি সেলফ। আমরা ম্যাজিক সার্কেলে দেখে এসেছি যে কোনো বস্তু যদি কোনো বস্তুর উপর স্থির অবস্থায় থাকে স্পর্শযুক্ত তখন তার সেখানে ব্যবহার করা হয় অন প্রিপোজিশন। আমরা যদি দেখে আসি আপনাদেরকে, আহ, আমরা মূলত ম্যাজিক সার্কেলে আমরা প্রিপোজিশনের শুরুর দিকে আমরা একটা ম্যাজিক সার্কেল দিয়েছি এবং এখানে সুন্দরভাবে ইন্ডিকেট করে দিয়েছি যদি কোনো বস্তু কোনো বস্তুর উপর স্থির অবস্থায় থাকে স্পর্শযুক্ত তখন হবে আমাদের অন, যদি উপরে থাকে হবে অ্যাভব অথবা ওভার, যদি কোনো কিছু ভিতর দিয়ে বের হয়ে যায় হবে থ্রু, অথবা ভিতরে অবস্থান করা হবে ইন, কোনো জায়গাতে প্রবেশ করে বোঝালে ইনটু, বের হলে আউট অফ। এবং এখানে আমরা সুন্দর করে ব্যাখ্যা করে দিয়েছি, আমরা এই ম্যাজিক সার্কেলকে এখানে ব্যাখ্যা করে দিয়েছি এবং সেই সাথে এক্সাম্পল দিয়েছি, আপনারা সেগুলো পরে নেবেন। আমরা আমাদের মূল অর্থ চলে যাই। আমরা এখানে ছিলাম, তাহলে দেখতে পাচ্ছি কিপ ইউর মোবাইল ড্যাশ দি সেলফ। আমরা নর্মালি মোবাইলকে আমাদের সেলফের উপরেই রাখি, আর মোবাইল সবসময় সেলফের উপরে স্থির অবস্থায় থাকে এবং স্পর্শ অবস্থায় থাকে, এই জন্য সঠিক অপশন হচ্ছে বি। প্রিপোজিশনের উপর যে আমরা ভিডিও ক্লাসগুলো দিয়েছি সেগুলো আপনারা লক্ষ্য রাখবেন এবং দেখবেন, তাহলে আপনাদের কোনো সমস্যা থাকবে না, এই আশ্বাস। কোশ্চেন নাম্বার 32, হি ফিক্সড হিজ আই ড্যাশ মি। কারো উপর দৃষ্টি রাখা বা দৃষ্টিকে নিবদ্ধ করা অর্থে ফিক্সড এর পরে অন ব্যবহার করা হয়। হি ফিক্সড হিজ আই অন মি, সে আমার দিকে তার দৃষ্টি স্থির করলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এরকম আমরা আরো বেশ কিছু কোশ্চেন সংযুক্ত করেছি। আমাদের একটা ভিডিওর মাধ্যমে এত কিছু দেখা সম্ভব নয়, আপনি এগুলো দেখে নিবেন। আমরা এখন চেষ্টা করব আপনাদেরকে বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা কোশ্চেন সমূহ কিছু আলোচনা করার।